প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি একে মঞ্জু, প্রভাষক জীববিজ্ঞান, এমএইচ আরিফ কলেজ। আজকে আমি যে ক্লাসটি নিব সেটি মূলত দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য। জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় 11, জিনতত্ত্ব ও বিবর্তন, জেনেটিক্স অ্যান্ড ইভোলিউশন। এই জিনতত্ত্বের আমরা প্রথমে আলোচনা করতে গেলে যে শব্দটি আসবে সেটি হচ্ছে বংশগতি বা হেরিডিটি। অর্থাৎ যে প্রক্রিয়ায় পিতামাতার বৈশিষ্ট্য সন্তান সন্ততিতে সঞ্চারিত হয় তাকে বংশগতি বা হেরিডিটি বলে। এখন এখানে পিতামাতার যে কোনো বৈশিষ্ট্য হতে পারে, যেমন পিতামাতার দেহের আকার, আকৃতি, চেহারা, দেহের গঠন প্রকৃতি, তারপরে শারীরবৃত্ত আচরণ, এগুলো হচ্ছে বৈশিষ্ট্য। এর যে কোনো বৈশিষ্ট্য পিতামাতা থেকে যদি সন্তান সন্ততিতে যায় সেটাকে আমরা বলি বংশগতি বা হেরিডিটি। তারপর দেখো জিনতত্ত্ব বা জেনেটিক্স। জিনতত্ত্ব মানে জিন তত্ত্ব। তাহলে জিন সম্পর্কে যে সকল ধারণা, এগুলোই মূলত জিনতত্ত্ব। যেমন জিনের গঠন, জিনের কাজ, বংশ পরম্পরায় সঞ্চারণের ধরন, ফলাফল, এগুলি সম্বন্ধে যে জীববিজ্ঞানের যে শাখায় বিস্তারিত আলোচনা করা হয় তাকে জিনতত্ত্ব বা জেনেটিক্স বলে। তাহলে জীববিজ্ঞানের যে শাখায় জিনের গঠন, কাজ, বংশ পরম্পরায় সঞ্চারণের ধরন ও ফলাফল সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয় তাকে বংশগতি বা জিনতত্ত্ব বা জেনেটিক্স বলে। তাহলে দেখো, এই উইলিয়াম বেটসন 1905 খ্রিস্টাব্দে সর্বপ্রথম এই জেনেটিক শব্দ প্রচলন করেন। আর এই জেনেটিক শব্দটি মূলত গ্রিক শব্দ জিন থেকে আসে। আর জিন মানে হচ্ছে পরিণতি স্বরূপ ঘটা, মানে টু বিকাম, অথবা কোনো কিছুতে উদ্ভূত হওয়া বা টু গ্রো ইনটু। জিনতত্ত্বের প্রয়োজনীয়তা দেখো, জিনতত্ত্বের প্রয়োজনীয়তা হলো অধিক ফলনশীল ও উন্নত পুষ্টিমান সম্পন্ন ফসলি জাতের সৃষ্টি করা যায় এই জিনতত্ত্বের মাধ্যমে। উন্নত জাতের গৃহপালিত পশু পাখি উদ্ভাবন করা যায় এবং ত্রুটিপূর্ণ জিন অপসারণ করে উপযুক্ত জিন প্রতিস্থাপনের মাধ্যমে পরিবেশের সাথে মানানসই, সুস্থ ও দ্রুত বর্ধনশীল এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন উদ্ভিদ ও প্রাণী সৃষ্টি করা যায়। সংকরায়নের মাধ্যমে প্রজাতির উৎকর্ষতা বৃদ্ধি করা যায়। মানুষের বিভিন্ন রোগের, যেমন ক্যান্সার, এর জেনেটিক কারণ উদ্ঘাটন করে তা কিভাবে নিরাময় করা যায় সে সম্পর্কে ধারণা দেয়। অণুজীবের জেনেটিক পরিবর্তন ঘটিয়ে এদের রোগ সংক্রমণ বৃদ্ধি রহিত করে। অপরাধী শনাক্ত করা যায়। পিতৃত্ব বা মাতৃত্বের সম্পর্ক যাচাই করা যায় এই জেনেটিক্সের মাধ্যমে। এখন আসি আমরা এই জেনেটিক্স বা জিনতত্ত্বের যে জনক, গ্রেগর জোহান মেন্ডেল। গ্রেগর জোহান মেন্ডেল। গ্রেগর জোহান মেন্ডেল তিনি 1822 সালে জন্মগ্রহণ করেন। 1822 সালে জন্মগ্রহণ করেন এবং 1884 সালে মৃত্যুবরণ করেন। তাহলে এটা হলো তার জন্ম আর এটা হচ্ছে মৃত্যু। তিনি একজন কৃষকের সন্তান ছিলেন। কৃষকের সন্তান ছিলেন। তবে তার স্বপ্ন ছিল সে শিক্ষক অথবা বিজ্ঞানী হবেন। তাহলে শিক্ষক এবং বিজ্ঞানী হওয়ার তার স্বপ্ন ছিল, কিন্তু দারিদ্রতার কারণে সে ঠিকমতো পড়াশোনাটা কমপ্লিট করতে পারেনি, যার জন্য তিনি আঠারোশো সাতান্ন সালে তিনি অস্ট্রিয়ার ব্রুন শহরে অবস্থিত একটি গির্জায় শিক্ষানবিশ হিসেবে যোগদান করেন এবং 1857 সালে তিনি 64 প্রজাতির মটরশুঁটি নিয়ে গবেষণা করেন। মটরশুঁটি নিয়ে গবেষণা করে তিনি দুটি সূত্র প্রণয়ন করেন। সূত্র মেন্ডেলের প্রথম সূত্র এবং মেন্ডেলের দ্বিতীয় সূত্র নামে পরিচিত। এই দুটি সূত্রকে একত্রে বলা হয় ম্যান্ডেলিজম অথবা মেন্ডেলের সূত্র অথবা মেন্ডেলবাদ। তার এই সূত্র দুটি, অর্থাৎ এই তার যে গবেষণার কাজকর্ম, এগুলো তিনি 1866 সালে তিনি
ব্রুন ন্যাচারাল হিস্ট্রি সোসাইটিতে এগুলো জমা দেন। তারপরে তিনি 1884 সালের 6 জানুয়ারি মৃত্যুবরণ করেন এবং তার মৃত্যুর 16 বছর পর দেখা যায় যে 1900 সালে তিনজন ভিন্ন দেশের বিজ্ঞানী পৃথকভাবে একই সমসাময়িক সময়ে গবেষণার ফলাফল পুনরায় আবিষ্কার করেন। এই বিজ্ঞানী তিনজন একজন হলো নেদারল্যান্ডসের উদ্ভিদ বিজ্ঞানী হিউগো ডেব্রিস, আরেকজন হচ্ছে জার্মানের উদ্ভিদ বিজ্ঞানী অধ্যাপক কার্ল করেন্স, আরেকজন হচ্ছে অস্ট্রিয়ার কৃষি বিজ্ঞানী এরিক এশমেক। এই তিনজন বিজ্ঞানী যখন তার গবেষণা নিয়ে আবার পুনরায় পরীক্ষা নিরীক্ষা করেন, ফলে ম্যান্ডেলের যে সূত্রগুলো এগুলো পুনরায় স্বীকৃতি লাভ করে এবং তখনকার জেনারেশন এটার গুরুত্ব বুঝতে পারে, যার জন্য ম্যান্ডেলকে জিনতত্ত্বের জনক বলা হয় বা বংশগতিবিদ্যার জনক বলা হয়। তারপরে আমরা আসি ম্যান্ডেলিয়ান ইনহেরিটেন্স। ম্যান্ডেলিয়ান ইনহেরিটেন্স ম্যান্ডেলিয়ান মানে ম্যান্ডেল যে সূত্রগুলো প্রণয়ন করছে বা ম্যান্ডেল যে 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন মটরশুঁটি নিয়ে গবেষণা করেছেন। 7 জোড়া কেন? যে মটরশুঁটি গাছের মধ্যে 7 জোড়া ক্রোমোজোম ছিল, 7 জোড়া ক্রোমোজোম, আর 7 জোড়া ক্রোমোজোম প্রতি জোড়া ক্রোমোজোম 1 জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জিন বহন করছে, যার জন্য দেখা যায় যে ম্যান্ডেলের গবেষণা করাটা কি সহজ হয়েছিল। আর প্রতি জোড়ার মধ্যে একটা প্রকট বৈশিষ্ট্য ছিল এবং একটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য ছিল। তোমরা বইয়ে দেখলে বুঝতে পারবে যে এখানে এই যে এরকম 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য, প্রত্যেকটা এক একটা 1 2 3 4 5 6 7, এই 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য 7টি ক্রোমোজোমে ছিল। যেমন প্রথমটায় বীজের আকৃতি, এর মধ্যে প্রকট ছিল মসৃণ ত্বক, প্রচ্ছন্ন ছিল কুঞ্চিত ত্বক। আর বীজপত্রের রং প্রকট ছিল হলুদ আর প্রচ্ছন্ন ছিল সবুজ। ফুলের অবস্থান প্রকট ছিল কাক্ষিক আর প্রচ্ছন্ন ছিল শীর্ষ। ফুলের রং প্রকট ছিল রঙিন আর প্রচ্ছন্ন ছিল সাদা। মটরশুঁটির আকৃতি মসৃণ ও চ্যাপ্টা, প্রকট আর প্রচ্ছন্ন হলো খাদযুক্ত। মটরশুঁটির রং প্রকট সবুজ আর প্রচ্ছন্ন হলুদ। কাণ্ডের দৈর্ঘ্য প্রকট লম্বা এবং প্রচ্ছন্ন খাটো। এখানে আরেকটু ক্লিয়ারভাবে ছবি সহ যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো, এই যে দেখো 1 নাম্বার যেটা বীজপত্রের রঙের মধ্যে হলুদ আর সবুজ, হলুদটা হলো প্রকট আর সবুজটা হলো প্রচ্ছন্ন। বীজের আকার মসৃণ আর হলো কুঞ্চিত, মসৃণটা হলো প্রকট আর কুঞ্চিতটা হলো প্রচ্ছন্ন। ফুলের রং রঙিন, এটা হলো প্রকট, আর এখানে সাদা, এটা হলো প্রচ্ছন্ন। মটরশুঁটির রং সবুজ, মটরশুঁটির রং হলুদ, সবুজ হলো প্রকট, প্রচ্ছন্ন হলো হলুদ। মটরের আকার মসৃণ ও চ্যাপ্টা আর মটরের আকার খাদযুক্ত। ফুলের অবস্থান কাক্ষিক, ফুলের অবস্থান শীর্ষ। কাণ্ডের দৈর্ঘ্য লম্বা, কাণ্ডের দৈর্ঘ্য খাটো। এই 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে ম্যান্ডেল গবেষণা করেন এবং এই বৈশিষ্ট্যগুলোই বংশ পরম্পরায় সঞ্চারিত হয়, যার জন্য এদেরকে বলা হয় ম্যান্ডেলিয়ান ইনহেরিটেন্স, অর্থাৎ পিতামাতা থেকে সন্তান সন্ততিতে বৈশিষ্ট্যগুলো সঞ্চারিত হয়। ম্যান্ডেল 2টি সূত্র প্রণয়ন করেন। একটি ছিল যে 1 জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে ক্রস ঘটেছিল, যার জন্য ওটাকে বলা হয় মনোহাইব্রিড ক্রস। আর আরেকটি ছিল 2 জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে ক্রস গঠন হয়েছে, সেটা হলো ডাইহাইব্রিড ক্রস। এখানে ম্যান্ডেল যখন একটি জেনারেশনের মধ্যে ক্রস করে, প্রথম পিতামাতার মধ্যে ক্রস করে, তারপরে যে সন্তান সন্ততিগুলো পাওয়া যায় এরা হলো প্রথম বংশধর। আবার এই প্রথম বংশধরদের নিজেদের মধ্যে পুরুষ এবং স্ত্রী উদ্ভিদের মধ্যে ক্রস ঘটিয়ে যখন দ্বিতীয় বংশধর পাওয়া যায় তাদেরকে বলা হয় দ্বিতীয় বংশধর বা সেকেন্ড ফিলিয়াল জেনারেশন। আবার সেকেন্ড ফিলিয়াল জেনারেশনের মধ্যে ক্রস ঘটালে পাওয়া যায় থার্ড ফিলিয়াল জেনারেশন বা F3 বা তৃতীয় বংশধর। এভাবে বিভিন্ন বংশধর এর মধ্যে ক্রস ঘটিয়ে ম্যান্ডেল তার সূত্রগুলো প্রণয়ন করছেন এবং যার জন্য ম্যান্ডেল সফল হতে পেরেছেন। এখন দেখো এই ম্যান্ডেলের এই মনোহাইব্রিড ক্রস এবং ডাইহাইব্রিড ক্রস এখানে দেওয়া আছে। আমরা একটু পরে এই বৈশিষ্ট্যগুলো আলোচনা করব, যার জন্য আমি এগুলো এখন আলোচনা করতেছি না। পরীক্ষার জন্য ম্যান্ডেলের মটর গাছ বেছে নেওয়ার কারণ, কেন তিনি মটর গাছ বেছে নিয়েছে, অন্য গাছ কেন নয়? মটরশুঁটি গাছগুলো হলো 1 বর্ষজীবী, 1
বর্ষজীবী। এক বর্ষজীবী মানে কি? এক বর্ষজীবী 1 বছর বাঁচবে তা না। এক বর্ষজীবী মানে হলো একবার ফলন দিবে, একবার ফলন দিবে। একবার ফলন দিয়ে যদি কোনো গাছ মারা যায় তাহলে সেটাকে বলা হয় এক বর্ষজীবী। তাহলে দেখো এগুলো যেহেতু এই এক বর্ষজীবী, এদেরকে সহজেই বাগানের জমিতে বা টবে টবে লাগানো যায় এবং এদের নিয়ে গবেষণা করা সহজ হয়। তারপরে এগুলো হচ্ছে, এই মটরশুঁটি গাছগুলো হচ্ছে স্বল্প আয়ু বিশিষ্ট। এগুলো হচ্ছে স্বল্প আয়ু বিশিষ্ট। স্বল্প আয়ু বিশিষ্ট হলে কি হয়? 1 বছরের মধ্যে দেখা যায় যে 3 মাস যদি এদের আয়ু হয় তাহলে 1 বছরে 4 বার গবেষণা করা যায় বা 3 বার গবেষণা করা যায়। তাহলে স্বল্প আয়ু হলে দেখা যায় যে গবেষণা বেশি করা যায় এবং অল্প সময়ে মধ্যে গবেষণা করে ফলাফলটা নিশ্চিত করা যায়। তারপরে মটরশুঁটি গাছগুলো ছিল উভয়লিঙ্গ হওয়ার কারণে এদের পরাগায়ন বা নিষেক ঘটানোর জন্য অন্য উদ্ভিদের উপর নির্ভরশীল হতে হয় নাই। একই উদ্ভিদে পুংরেণু ছিল এবং একই উদ্ভিদে দেখা যায় যে স্ত্রীস্তবকের গর্ভমুণ্ড ছিল, সেখানে এই পরাগরেণুগুলো স্ত্রীস্তবকের মধ্যে পতিত করে নিষেক ঘটানো গেছে। তাইলে এরা স্বপরাগায়ন ঘটানো যায় এদের মধ্যে উভয়লিঙ্গ হওয়ার কারণে, যার ফলে এদের নিষেক ঘটানো সহজ। ফলে দেখা যায় যে মেন্ডেল এই জাতগুলোকে অর্থাৎ মটরশুঁটি গাছকে তার গবেষণার জন্য বেছে নিয়েছেন। এবং এই মটরশুঁটি গাছগুলো এগুলো হচ্ছে স্বপরাগী মানে কি? স্বপরাগী মানে হচ্ছে এরা বাইরে থেকে আগত অন্য কোনো চারিত্রিক বৈশিষ্ট্যের সাথে সহজে মিশে যেতে পারবে না। কারণ হচ্ছে এরা স্বপরাগী, অর্থাৎ একই উদ্ভিদের একই জাতের আর এই পুংরেণু একই জাতের এই স্ত্রী স্তবকের গর্ভমুণ্ডে পতিত হবে, ঠিক আছে? ফলে একই জাতের মধ্যে পরাগায়ন ঘটবে, একই জাতের মধ্যেই নিষেক ঘটবে, যার ফলে এখানে ভিন্ন চরিত্রের আবির্ভাব ঘটার সম্ভাবনা নাই। আর এখানে ফুলগুলো আকারে ছিল বড়, ফুল আকারে বড় হওয়ার কারণে পরাগায়ন ঘটানোটা সহজ হয়েছে এবং নিষেক ঘটানোটাও সহজ হয়েছে, যার ফলে তার গবেষণা করতে সহজেই সে গবেষণা করতে পারছে। তারপরে এই জাতগুলোর মধ্যে প্রকরণ মানে ভিন্নতা, জিনগত ভিন্নতা ওই যে 7 জোড়া ক্রোমোজোম ছিল, আর 7 জোড়া ক্রোমোজোমে প্রতি জোড়ায় 1 জোড়া করে বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জিন ছিল, 1 জোড়া করে বিপরীত বৈশিষ্ট্য ছিল, যার জন্য দেখা গেছে তার গবেষণা করাটা কি হয়ে গেছে? সহজ হয়ে গেছে। এই জন্য তিনি এই মটরশুঁটি গাছকে গবেষণার জন্য বেছে নিয়েছেন। এছাড়াও দেখা যায় যে সংকরায়নের ফলে সৃষ্ট বংশধরগুলো ছিল উর্বর। বংশধরগুলো কি ছিল? উর্বর মানে হলো পিতামাতার মধ্যে ক্রস করানোর ফলে যে সন্তান সন্ততি পাওয়া গেছে, ওই সন্তান সন্ততিগুলোই আবার পরবর্তীতে তারা নিজেদের মধ্যে ক্রস ঘটানোর মাধ্যমে আবার নতুন জেনারেশন পাওয়া গেছে, অর্থাৎ এদের আবার সন্তান সন্ততি হবে। উর্বর মানে কি? এদের আবার সন্তান সন্ততি হবে, অর্থাৎ এরা আবার বংশবিস্তার করতে পারবে। তাহলে যদি এরা বংশবিস্তার করতে না পারতো তাহলে মেন্ডেল কয়েকটা জেনারেশন পর্যন্ত গবেষণা করতে পারতো না এবং তার সূত্রগুলো নিশ্চিতভাবে সে ফলাফলটা প্রকাশ করতে পারতো না। তারপরে দেখো মেন্ডেলের কৃতকার্য হওয়ার কারণ। মেন্ডেল কেন কৃতকার্য হইল? এটা হলো কেন সে বেছে নিয়েছে, এটা হলো একটা কারণ। এখন কৃতকার্য কেন হইল? কৃতকার্য হওয়ার কারণটা আমরা এখন আলোচনা করব। কৃতকার্য হওয়ার কারণের মধ্যে এই স্বপরাগী এটা একটা কারণ। স্বপরাগী এই যে এখানে আমরা স্বপরাগী দিলাম, এই স্বপরাগীটাও একটা কারণ কৃতকার্য হওয়ার মধ্যে। যেমন তিনি মটরশুঁটি গাছ নিয়ে পরীক্ষা করেছিলেন, এই গাছ স্বপরাগী ছিল, ফুলের বিশেষ গঠনের জন্য বিপরীত পরাগায়নের সম্ভাবনা কম থাকায় পরীক্ষায় ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম ছিল। এবং তিনি যে জাতগুলো নিয়ে গবেষণা করছে এই জাতগুলো ছিল খাঁটি মানে কি? হোমোজাইগাস মানে হচ্ছে যেমন এদের মধ্যে জিন থাকলে দুইটাই মনে করো ক্যাপিটালটি ছিল অথবা দুইটাই স্মলটি ছিল, একই রকম জিন ছিল, ঠিক আছে? তাহলে লম্বা থাকলে সেটা ছিল বিশুদ্ধ লম্বা, খাটো থাকলে সেটা ছিল বিশুদ্ধ খাটো, অর্থাৎ কোনো হেটারোজাইগাস জীব নিয়ে সে গবেষণা করে নাই, খাঁটি জাত নিয়ে গবেষণা করছে, যার জন্য তিনি সফল হতে পেরেছেন। তারপরে দেখো তিনি যে গবেষণা করছে 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে, প্রতি জোড়ার মধ্যে একটি ছিল প্রকট জিন, একটা ছিল প্রচ্ছন্ন জিন, এজন্য তিনি সফল হতে পেরেছেন। প্রকট জিন ছিল এবং প্রচ্ছন্ন জিন ছিল, যার জন্য তিনি সফল হতে পেরেছেন। তারপরে মটরশুঁটির
যে ডিপ্লয়েড কোষ, মটরশুঁটির একটা ডিপ্লয়েড কোষের মধ্যে 7 জোড়া ক্রোমোজোম ছিল। কয় জোড়া ক্রোমোজোম ছিল? 7 জোড়া ক্রোমোজোম ছিল। আর এই 7 জোড়ার মধ্যে 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য ছিল, এই জন্য তিনি সফল হতে পেরেছেন। আর ম্যান্ডেল যে 7 জোড়া চরিত্র নিয়ে কাজ করেছিলেন সেগুলো ভিন্ন ভিন্ন ক্রোমোজোমে অবস্থিত বলে। প্রত্যেকটা এই যে 7 জোড়া ক্রোমোজোম, প্রতি জোড়া ক্রোমোজোম আলাদা 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 ক্রোমোজোমে আলাদা আলাদা এই বৈশিষ্ট্য, আলাদা আলাদা জিন ছিল। মানে এক জিন 2 ক্রোমোজোমে ছিল না, প্রত্যেকটা ক্রোমোজোমে একটা করে সুনির্দিষ্ট জিন ছিল, যার জন্য তিনি এই মানে লিঙ্কেজের ঝামেলায় পড়েন নাই। লিঙ্কেজ হইলে সেক্ষেত্রে বৈশিষ্ট্যগুলো মিশ্রণ হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। যেহেতু 7 জোড়া এই বৈশিষ্ট্য আলাদা আলাদা ক্রোমোজোমে অবস্থিত ছিল, যার জন্য লিঙ্কেজ ঘটে নাই। তারপরে দেখো, এই কোনো লিঙ্ক চরিত্রের আবির্ভাব না ঘটার কারণে ম্যান্ডেল দ্বিতীয় সূত্রের ব্যাখ্যা দিতে মানে পারছে। যদি কোনো লিঙ্ক চরিত্র থাকতো তাহলে ম্যান্ডেল দ্বিতীয় সূত্রের ব্যাখ্যা দিতে পারতো না। তাহলে নির্ধারিত 7 জোড়া চরিত্রের মধ্যে কোনোটাই লিঙ্ক চরিত্রের ছিল না। এটাও ম্যান্ডেলের সফলতার আরেকটি কারণ। আর তিনি বারবার উদ্ভিদগুলোর বিশুদ্ধতা পরীক্ষা করেছিলেন, মানে উদ্ভিদগুলো খাঁটি কিনা এটা তিনি বারবার পরীক্ষা করেছিলেন ক্রসের মাধ্যমে, এজন্য তিনি সফল হতে পেরেছেন। এবং কোনো স্থির সিদ্ধান্তে পৌঁছানোর আগে তিনি কয়েক বংশধরের উদ্ভিদের প্রজনন ঘটিয়েছিলেন। কয়েক বংশধর মানে F1, F2, F3, F4 এভাবে কয়েক বংশধরের মধ্যে প্রজনন ঘটিয়েছিলেন। ম্যান্ডেলের অত্যন্ত সতর্কতা ও নিষ্ঠার সাথে তার গবেষণার ফলাফল লিপিবদ্ধ করেছিলেন, যার জন্য তিনি সফল হয়েছেন। গাণিতিক পদ্ধতিতে ম্যান্ডেল তার ফলাফলের অর্থপূর্ণ ব্যাখ্যা করেছিলেন, এটাও তার সফলতার আরেকটি কারণ। এখন আমরা আসি জিনতত্ত্বে ব্যবহৃত কতগুলো শব্দের ব্যাখ্যা। জিনতত্ত্বে ব্যবহৃত কতগুলো শব্দের ব্যাখ্যা দিব এখন আমরা। জিনতত্ত্বে ব্যবহৃত শব্দগুলোর মধ্যে প্রথম যে শব্দ সেটা হচ্ছে ফ্যাক্টর বা জিন। 1 নাম্বার যে শব্দ সেটা হচ্ছে জিন অথবা ফ্যাক্টর। ম্যান্ডেল ফ্যাক্টর বলেছিলেন, আমরা যেটাকে বর্তমানে জিন হিসেবে চিনি। আর আমরা জানি জিন হলো কি ডিএনএর একটি খণ্ড, ডিএনএর একটি খণ্ড, ডিএনএর একটি খণ্ড, এটাই হচ্ছে জিন। জিন হচ্ছে জীবের বৈশিষ্ট্য প্রকাশের একক। জীবের বৈশিষ্ট্য প্রকাশের একককে আমরা জিন বলি। যে কোনো জীবের যে কোনো বৈশিষ্ট্য প্রকাশের জন্য এক একটা জিন দায়ী। তাহলে জীবের বৈশিষ্ট্য প্রকাশের একককে কি বলা হয়? জিন বলা হয়। তাহলে আমরা সংক্ষেপে জিন বলতে আমরা বুঝি কি জীবের বৈশিষ্ট্য প্রকাশের একককে জিন বলা হয়। তারপরে যেটা আছে সেটা হচ্ছে 2 নম্বরে লোকাস। লোকাস 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 শব্দের অর্থ হচ্ছে স্থান। লোকাস শব্দের অর্থ হচ্ছে স্থান, অর্থাৎ ক্রোমোজোমের নির্দিষ্ট স্থানের নাম হচ্ছে লোকাস। আর এই ক্রোমোজোমের একটি নির্দিষ্ট স্থানে বা লোকাসে 1 জোড়া জিন থাকে। যেমন এটা একটা লোকাস, এখানে 1 জোড়া জিন আছে। এইটা আরেকটা লোকাস, এইখানে মনে করা যে আরেক জোড়া জিন আছে। এইটা আরেকটা লোকাস, এখানে আরেক জোড়া জিন আছে। তাহলে ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসে দেখা যায় যে জিন যুগল অবস্থান করে, জিন যুগল অবস্থান করে। তারপরে দেখো অ্যালিল বা অ্যালিলোমর্ফ। অ্যালিল মানে হচ্ছে সমসংস্থ ক্রোমোজোম জোড়ের নির্দিষ্ট লোকাসে অবস্থিত জিন জোড় একটি অপরটির অ্যালিল। এই যে এটা একটা লোকাস, 1 নাম্বার লোকাস, এটা 2 নাম্বার লোকাস, এটা 3 নাম্বার লোকাস। 3টা লোকাস আলাদা, ঠিক আছে, 3টা স্থান আলাদা। এই লোকাসে যে 2টা জিন আছে, এই লোকাসে যে 2টা জিন আছে এরা পরস্পরের অ্যালিল। দেখো এই ক্যাপিটালটি এই ক্যাপিটালটি এর অ্যালিল। এখন দেখো এখানেও ক্যাপিটালটি আছে, কিন্তু এটা আরেকটা লোকাস আছে, 2 নাম্বার লোকাসে আছে। তাহলে এই ক্যাপিটালটি আর এই ক্যাপিটালটি এরা হচ্ছে নন অ্যালিলিক জিন, নন অ্যালিলিক জিন। আর এরা হচ্ছে অ্যালিলিক জিন। একই লোকাসে থাকলে এরা হচ্ছে অ্যালিল। এখানে দেখো এই যে একটা ক্যাপিটাল টি একটা স্মল টি, 2টা 2 রকম, তারপরেও এরা পরস্পরের অ্যালিল, কারণ এরা একই লোকাসে আছে। আর এখানে স্মল টি এটাও একই লোকাসে আছে, এই জন্য এই স্মল টি হলো পরস্পরের অ্যালিল। কিন্তু এখানকার স্মল টি আর এইখানকার স্মল টি নন অ্যালিলিক জিন, কারণ এরা 2টা ভিন্ন লোকাসে আছে। একটা আছে 2 নাম্বার লোকাসে, আর একটা আছে 3 নাম্বার লোকাসে। তাহলে অ্যালিল শব্দের অর্থ হচ্ছে পরস্পর, অর্থাৎ ক্রোমোজোমের একটি নির্দিষ্ট লোকাসে অবস্থিত জিন দুটি পরস্পরের অ্যালিল। এর মধ্যে একটি থাকে প্রকট অ্যালিল আর একটি প্রচ্ছন্ন অ্যালিল। যখন এই যে 2টি ভিন্ন প্রকৃতির জিন, এই যে দেখো একটা ক্যাপিটাল টি আর একটা স্মল টি,
ক্যাপিটাল টি হলো লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন, আর স্মল টি হলো খাটো বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন। এই লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন ক্যাপিটাল টি খাটো বৈশিষ্ট্যের জন্য দায়ী জিনের উপরে প্রকট। অর্থাৎ এই ক্যাপিটাল টি এবং স্মল টি দুইটা একসাথে থাকলে স্মল টি অর্থাৎ খাটো বৈশিষ্ট্য প্রকাশিত হবে না, এখানে লম্বা বৈশিষ্ট্য প্রকাশিত হবে। তার মানে এই ক্যাপিটাল টি এর বৈশিষ্ট্যটা এখানে প্রকাশিত হবে। তার মানে ক্যাপিটাল টি এটা হলো প্রকট অ্যালিল, আর স্মল টি এটা হলো প্রচ্ছন্ন অ্যালিল। তারপরে আমরা আসি হোমোজাইগাস। হোমোজাইগাস কোনো জীবে একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী অ্যালিল দুটি সমপ্রকৃতির হলে তাকে হোমোজাইগাস বলে। যেমন যেমন দেখো লম্বা বৈশিষ্ট্য, লম্বা, এই লম্বা বৈশিষ্ট্য প্রকাশের জন্য দায়ী জিন ক্যাপিটাল টি, এই যে দুইটা মিলে লম্বা বৈশিষ্ট্য প্রকাশ করছে, এই দুইটা দেখো একই আকৃতির, এটাও ক্যাপিটাল টি, এটাও ক্যাপিটাল টি, তাইলে এটা হচ্ছে হোমোজাইগাস। হোমোজাইগাস। আবার দেখো এই খাটো বৈশিষ্ট্য প্রকাশের জন্য দুইটা স্মল টি, তাহলে দেখো দুইটা একই, তাহলে এটাও কি হোমোজাইগাস, এটাও হোমোজাইগাস। কিন্তু আবার এই যে লম্বা বৈশিষ্ট্য প্রকাশ ক্যাপিটাল টি স্মল টির মাধ্যমে হচ্ছে একটি বৈশিষ্ট্য প্রকাশের জন্য কোনো জীবে একটি বৈশিষ্ট্য প্রকাশের জন্য নিয়ন্ত্রণকারী অ্যালিল দুটি যদি অসম প্রকৃতির হয়, এই যে দেখো একটা ক্যাপিটাল টি একটা স্মল টি অসম প্রকৃতির, তাহলে এটাকে বলা হয় হেটারোজাইগাস। হেটারো শব্দের অর্থ হচ্ছে ভিন্ন। হেটারো শব্দের অর্থ কি? হেটারোজাইগাস। হেটারোজাইগাস মানে হচ্ছে, হেটারো শব্দের অর্থ হচ্ছে ভিন্ন। তার মানে কি এখানে যে দুইটা জিন থাকবে এরা ভিন্ন প্রকৃতির, তাহলে এটা হেটারোজাইগাস। আর একই প্রকৃতির হলে হোমোজাইগাস। তাহলে দেখো আবার বলতেছি, হোমোজাইগাস হলো কোনো জীবের একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী অ্যালিল দুটি সমপ্রকৃতির হলে তাকে হোমোজাইগাস বলে। আর হেটারোজাইগাস হলো কোনো জীবের একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী অ্যালিল দুটি অসম প্রকৃতির হলে তাকে হেটারোজাইগাস জীব বলে। তারপরে আসো প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এই যে দুটি বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জিন যখন পাশাপাশি অবস্থান করে যে বৈশিষ্ট্যটি প্রকাশিত হয় সেটি হলো প্রকট বৈশিষ্ট্য। দেখো এখানে লম্বার জন্য দায়ী জিনও আছে, খাটোর জন্য দায়ী জিনও আছে, কিন্তু বৈশিষ্ট্য প্রকাশ পাবে লম্বা। বৈশিষ্ট্য প্রকাশ পাবে কি? লম্বা। তাইলে এখানে এই ক্যাপিটাল টি এটা হলো প্রকট জিন, আর এই যে বৈশিষ্ট্যটা প্রকাশ পাইলো লম্বা এটা হলো প্রকট বৈশিষ্ট্য। তাহলে দুটি বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জিন পাশাপাশি অবস্থান করলে যে বৈশিষ্ট্যটি প্রকাশিত হয় তাকে বলা হয় প্রকট বৈশিষ্ট্য। যেমন তুমি একটা লম্বা এবং খাটো উদ্ভিদের মধ্যে ক্রস করলে F1 বংশধরে হেটারোজাইগাস জীবের মধ্যে যে বৈশিষ্ট্যটি প্রকাশিত হবে তাকে বলা হয় প্রকট বৈশিষ্ট্য। হেটারোজাইগাস জীব মানে হলো এটা। যেমন এই যে তুমি ক্যাপিটাল টি স্মল টি এই দুইটার মধ্যে এখানে গ্যামেট পাবো আমি ক্যাপিটাল টি, এখানে গ্যামেট পাবো স্মল টি। এই দুইটার মধ্যে যদি ক্রস করি F1 বংশধরে পাবো, এটা হলো F1 বংশধর, এখানে পেলাম মানে শঙ্কর জীব। F1 বংশধর মানে শঙ্কর জীব। এই শঙ্কর জীবে আমি কি পেলাম? শঙ্কর জীবে পেলাম হচ্ছে সব লম্বা বৈশিষ্ট্য। তাহলে শঙ্কর জীবে যে বৈশিষ্ট্য প্রকাশিত হয়, দুটি বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে ক্রস করলে শঙ্কর জীবে বা F1 বংশধরে যে বৈশিষ্ট্যটি প্রকাশিত হয় তাকে প্রকট বৈশিষ্ট্য বলে। তাকে কি বলে? প্রকট বৈশিষ্ট্য বলে। তাহলে এখানে লম্বা এটা হলো প্রকট বৈশিষ্ট্য। লম্বাটা কি? প্রকট বৈশিষ্ট্য। তাহলে লম্বাটা এখানে প্রকট বৈশিষ্ট্য। আর যে বৈশিষ্ট্যটা প্রকাশিত হয়নি, তাহলে দুটি আবার একইভাবে আমরা বলতে পারি দুটি বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে, এটা ছিল লম্বা বৈশিষ্ট্যের জীব আর এটা ছিল খাটো বৈশিষ্ট্য সম্পন্ন জীব। তাহলে দুটি বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে ক্রস করলে শঙ্কর জীবে যে বৈশিষ্ট্যটি প্রকাশিত হয়নি তাকে বলা হয় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এই যে খাটো বৈশিষ্ট্যটা প্রকাশ হয় নাই, খাটো বৈশিষ্ট্যটা এই শঙ্কর জীবে প্রকাশিত হয় নাই, যার জন্য খাটো বৈশিষ্ট্যটা হচ্ছে কি? প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। খাটো বৈশিষ্ট্যটা কি? প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তারপরে দেখো ফিনোটাইপ মানে হলো জীবের বাহ্যিক বৈশিষ্ট্যকে ফিনোটাইপ বলে। জীবের বাহ্যিক বৈশিষ্ট্যকে কি বলে? ফিনোটাইপ বলে। যেমন লম্বা, খাটো, কালো, হলুদ, সবুজ, এগুলো হচ্ছে বাহ্যিক বৈশিষ্ট্য। আর এই বাহ্যিক বৈশিষ্ট্য জিনোটাইপ দ্বারা নিয়ন্ত্রিত হয়। কি দ্বারা নিয়ন্ত্রিত হয়? যেমন লম্বা হইতে গেলে ক্যাপিটাল টি অথবা ক্যাপিটাল টি স্মল টি, খাটো হইতে গেলে স্মল টি। তাহলে এই বাহ্যিক বৈশিষ্ট্যগুলো কি দিয়ে নিয়ন্ত্রিত? জিনোটাইপ দ্বারা নিয়ন্ত্রিত। জিনোটাইপ মানে হলো দুটি জিন যুগল, যে জিন যুগল দিয়ে জীবের
ফিনোটাইপিক বৈশিষ্ট্য বা বাহ্যিক বৈশিষ্ট্য প্রকাশিত হয় তাকে বলা হয় জিনোটাইপ। আচ্ছা, আমরা আবার বলতেছি ফিনোটাইপ, জিনোটাইপ দ্বারা নিয়ন্ত্রিত জীবের বাহ্যিক লক্ষণকে ফিনোটাইপ বলে। যেমন লম্বা, খাটো, হলুদ, সবুজ, গোলাকার, মসৃণ, ঠিক আছে, কুঞ্চিত, সবুজ, হলুদ, এগুলো হচ্ছে সব ফিনোটাইপিক বৈশিষ্ট্য। আর জিনোটাইপ কি? কোনো জীবের লক্ষণ মানে বাহ্যিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন যুগলকে জিনোটাইপ বলে। কোনো জীবের বাহ্যিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন যুগলকে জিনোটাইপ বলে। যেমন লম্বা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন এইটা এবং এটা, তাহলে লম্বার জিনোটাইপ এটাও হতে পারে, এটাও হতে পারে। এটা হলো বিশুদ্ধ মানে হোমোজাইগাস, আর এটা হলো হেটারোজাইগাস। আর খাটোর জিনোটাইপ এই যে এটা স্মল টি, ঠিক আছে, খাটোর জিনোটাইপ। তাহলে আশা করি জিনোটাইপটা বুঝতে পারছো। তারপরে হচ্ছে এরপরে দেখো প্যারেন্টাল জেনারেশন বা ফিলিয়াল জেনারেশন। প্যারেন্টাল জেনারেশন মানে হচ্ছে পিতৃমাতৃ বংশ, আর হচ্ছে ফিলিয়াল জেনারেশন মানে অপত্য বংশ। তাহলে প্যারেন্টাল জেনারেশন মানে হলো পিতা মাতা, কোনো ক্রসে ব্যবহৃত পিতামাতাকে প্যারেন্টাল জেনারেশন বলা হয়। এই যে প্যারেন্টাল জেনারেশন পি দিয়ে প্রকাশ করা হয়। প্যারেন্টাল জেনারেশন এটা হলো পিতা, আর এখানে এটা হলো মাতার চিহ্ন এই। তাহলে প্যারেন্টাল জেনারেশন আমরা P1 ধরতে পারি, যে প্রথম প্যারেন্টাল জেনারেশন, প্রথম পিতামাতা, এই পিতামাতা, ঠিক আছে, এর হলো পিতামাতা। আর এই প্যারেন্টাল জেনারেশনের মধ্যে ক্রস করার ফলে মনে করো যে প্যারেন্টাল জেনারেশন এখানে ফিনোটাইপ মনে করো লম্বা, এখানে হলো খাটো, আর আমরা লম্বার জন্য দায়ী জিন জানি ক্যাপিটাল টি, খাটোর জন্য দায়ী জিন হচ্ছে স্মল টি, আর লম্বার জন্য দায়ী জিন, খাটোর জন্য দায়ী জিনের উপরে প্রকট, অর্থাৎ ক্যাপিটাল টি স্মল টি একসাথে থাকলে লম্বা বৈশিষ্ট্য প্রকাশ পাবে, খাটো বৈশিষ্ট্যটা প্রকাশিত হবে না। আর এখানে জিনোটাইপ তাহলে কি? মেন্ডেল যেহেতু বিশুদ্ধ জাত নিয়ে গবেষণা করছে, ক্যাপিটাল টি এটা হবে স্মল টি। এখানে গ্যামেট কি পাবো? যেহেতু দুইটাই ক্যাপিটাল টি, তাহলে আমরা দুইটা গ্যামেটই এক ধরনের হবে। এখানে যেহেতু দুইটাই স্মল টি, দুইটা গ্যামেটই একই ধরনের হবে। তারপরে দেখো এখানে F1 প্রজন্ম, এই যে ফিলিয়াল জেনারেশন মানে অপত্য বংশধর, এটা হলো প্রথম অপত্য বংশধর। এই যে প্রথম পিতামাতার সাথে ক্রস করার ফলে যে বংশধর পাওয়া যাবে এটাকে বলা হয় প্রথম ফিলিয়াল জেনারেশন। এই যে দেখো প্রথম ফিলিয়াল জেনারেশন বা শঙ্কর জীবে দেখো এখানে এগুলো প্রকট বৈশিষ্ট্যটাই প্রকাশিত হয়েছে, লম্বা প্রকট বৈশিষ্ট্যটাই এখানে প্রকাশিত হয়েছে, অর্থাৎ ক্যাপিটাল টি এর বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে। ক্যাপিটাল টিটা তাহলে কি? একটা প্রকট জিন। ক্যাপিটাল টিটা কি? একটা প্রকট জিন। তারপরে এই যে F1 প্রজন্মের যে সদস্য, এদের নিয়েই এরাই আবার হবে P2, এরাই আবার পিতামাতা হবে, এরাই আবার পিতামাতা হবে। তাহলে ফিনোটাইপ কি? এটা সবগুলোই তো লম্বা, তাহলে লম্বা। তারপরে জিনোটাইপ কি হবে? এটা ক্যাপিটাল টি স্মল টি, এটাও ক্যাপিটাল টি স্মল টি। আর এখানে তাহলে আমরা গ্যামেট কি পাবো? এখানে দুই ধরনের গ্যামেট পাবো, একটা পাবো ক্যাপিটাল টি, একটা পাবো স্মল টি। এখানেও দুই ধরনের গ্যামেট পাবো, একটা ক্যাপিটাল টি, একটা স্মল টি। এখন এখানে আমরা যে বংশধর পাবো সেটা হলো F2 বংশধর, মানে দ্বিতীয় অপত্য বা দ্বিতীয় প্রজন্ম, দ্বিতীয় জনু, ঠিক আছে। এটার সাথে আমরা এটা ক্রস করলে এখানে ক্যাপিটাল টি পাবো, আর এটার সাথে আবার এটা করলে ক্যাপিটাল টি স্মল টি, আর এটার সাথে এটা করলে আমরা পাবো ক্যাপিটাল টি স্মল টি, আবার এটার সাথে এটা ক্রস করলে পাবো স্মল টি। তাহলে এইটা হলো বিশুদ্ধ লম্বা। আর এই দুইটা হলো কি? হেটারোজাইগাস, কিন্তু এগুলোও কি? লম্বা। আর এটা হলো বিশুদ্ধ খাটো। তাহলে লম্বা পাইলাম কয়টি? একটা, দুইটা, তিনটা। লম্বা পেলাম তিনটি। আর খাটো কয়টি পেলাম? খাটো পেলাম একটি। তাইলে অনুপাত পেলাম 3:1। এটা এই যে আমরা এখানে একসাথে প্রজন্মটা বুঝালাম, এই যে এটা একটা প্রজন্ম F1 ফিলিয়াল জেনারেশন, এটা হলো F2 ফিলিয়াল জেনারেশন, মানে প্রথম অপত্য বংশধর, দ্বিতীয় অপত্য বংশধর। এটা হলো প্রথম পিতামাতা, এটা হলো দ্বিতীয় পিতামাতা। এখন দেখো এরপরেই দেওয়া আছে, দেখো এক সংকর বা মনোহাইব্রিড ক্রস। এক সংকর বা মনোহাইব্রিড ক্রস হলো যদি
জীবের একজোড়া বিপরীত বৈশিষ্ট্যর উপর দৃষ্টি রেখে যে সংকরায়ন বা ক্রস ঘটানো হয় তাকে এক সংকর ক্রস বা মনোহাইব্রিড ক্রস বলা হয়। এই যে একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে দেখো লম্বার বিপরীত খাটো, তাহলে এখানে কয় জোড়া হলো? এক জোড়া। এই এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে যদি ক্রস ঘটানো হয় তাইলে বা সংকরায়ন ঘটানো হয় তাকে বলা হয় মনোহাইব্রিড ক্রস। মনো মানে সিঙ্গেল, মানে এক জোড়া। তাহলে এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে ক্রস ঘটালে তাকে বলা হয় মনোহাইব্রিড ক্রস। আর মনোহাইব্রিড ক্রসের ফলে অনুপাত আসবে 3:1, 3:1। তাহলে এটা গেল হচ্ছে মনোহাইব্রিড ক্রস। এখন এই মনোহাইব্রিড ক্রসের সাথে সাথে আমরা ডাইহাইব্রিড ক্রসটা আমরা একটু পরে বলতেছি, তাও বলে রাখি যে জীবের দুই বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে, দুই বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে ক্রস ঘটালে তাকে বলা হয় দ্বিসংকর বা ডাইহাইব্রিড ক্রস। দ্বিসংকর বা ডাইহাইব্রিড ক্রস। এই দ্বিসংকর ক্রসের ফলে অনুপাত আসে 9:3:3:1। দ্বিসংকর ক্রস বা ডাইহাইব্রিড ক্রসের ফলে অনুপাত আসে 9:3:3:1। তাহলে এখন দেখো এখানে আমরা আলোচনা করব টেস্ট ক্রস। টেস্ট ক্রস হচ্ছে F1 বা F2 জনুর বংশধরগুলো হোমোজাইগাস না হেটারোজাইগাস, অর্থাৎ বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ, এটা যাচাই করার জন্য এই টেস্ট ক্রস করা হয়। তাহলে টেস্ট ক্রসের মাধ্যমে এই F1 বংশধরের সদস্য এবং F2 বংশধরের সদস্য এরা কি এই যে হোমোজাইগাস নাকি হেটারোজাইগাস এটা যাচাই করা যায়। এবং F1 বংশধরের সদস্য এটা কি হোমোজাইগাস না হেটারোজাইগাস এটা যাচাই করা যায় টেস্ট ক্রসের মাধ্যমে। তাহলে টেস্ট ক্রসটা আমরা কিভাবে করব দেখো, এই যে F1 বংশধরের সদস্য, F1 বংশধরের বা F2 বংশধরের যে কোনো সদস্য যদি তাদের এই যে প্রচ্ছন্ন পিতামাতা, এই যে এটাকে আমরা পিতা ধরছি, এই বৈশিষ্ট্যটা তো মাতারও হইতে পারতো, আবার এই বৈশিষ্ট্যটা আমরা মাতার ধরছি খাটো, এই বৈশিষ্ট্যটা তো পিতারও হইতে পারতো। তার মানে পিতামাতা যে কারোই এই বৈশিষ্ট্য হতে পারে। এক এক ক্রসের মধ্যে হয়তো এক একটার হতে পারে, এজন্য আমরা এই যে পিতা মাতা উভয় চিহ্নই দিলাম। তার মানে কি F1 এবং F2 বংশধরের সদস্যরা তাদের প্রচ্ছন্ন পিতামাতার সাথে যদি ক্রস করে, এটা হলো প্রচ্ছন্ন, এই যে দেখো দুইটাই স্মল। তাহলে F1 এবং F2 বংশধরের যে কোনো সদস্য যদি তাদের প্রচ্ছন্ন পিতামাতার সাথে ক্রস করে তাহলে এটাকে বলা হয় টেস্ট ক্রস। এটাকে কি বলা হয়? টেস্ট ক্রস। এর মাধ্যমে এই F1 বংশধরটা, এটা কি F1 বংশধরের সদস্য কি হেটারোজাইগাস না হোমোজাইগাস এটা বোঝা যাবে, এবং F2 বংশধরের সদস্যরা কি হেটারোজাইগাস না হোমোজাইগাস এটা বোঝা যাবে। কিভাবে বোঝা যাবে? যদি এই F1 বংশধরের বা F2 বংশধরের সদস্যদের যদি আমরা এই যে প্রচ্ছন্ন পিতামাতার সাথে ক্রস করি, যদি একই ধরনের অপত্য সন্তান পাওয়া যায়, একই ধরনের একই বৈশিষ্ট্য সম্পন্ন অপত্য সন্তান যদি পাওয়া যায় তাইলে সেটা হবে হোমোজাইগাস। একই বৈশিষ্ট্য যদি সবগুলো লম্বা হয় বা সবগুলো যদি খাটো হয় তাহলে বুঝবো যে এই F1 এবং F2 বংশধরের সদস্যরা ছিল হোমোজাইগাস। কিন্তু যদি ভিন্ন বৈশিষ্ট্য পাওয়া যায়, মনে করো একটা লম্বা পাওয়া গেছে একটা খাটো পাওয়া গেছে, বা দুইটা লম্বা পাওয়া গেছে দুইটা খাটো পাওয়া গেছে, তাইলে বুঝতে হবে যে এটা টেস্ট ক্রস। কারণ টেস্ট ক্রসের মাধ্যমে আমরা বুঝতে পারি যে এগুলো কি হেটারোজাইগাস। তাহলে হেটারোজাইগাস হলে আমরা বুঝবো যে হেটারোজাইগাস একটা জীবের সাথে যদি আমরা ক্রস করি তাহলে আমরা দুই ধরনের বৈশিষ্ট্যই পাবো, লম্বা এবং খাটো দুইটা বৈশিষ্ট্যই পাবো। যেমন এখানে এটা হেটারোজাইগাস, দেখো আমরা দেখতেছি যে এটা ক্যাপিটাল টি এবং স্মল টি। এই জীবের সাথে যদি আমরা এই প্রচ্ছন্ন পিতামাতার সাথে যদি ক্রস করি তাহলে কি হবে, এখানে আমরা ছোট্ট করে দেখাচ্ছি। দেখো এখানে দেখো এই যে এই পিতামাতা, এখানে এটা এগুলো পুরুষ বা স্ত্রী যে কোনোটা হতে পারে যেহেতু। আর এখানে এটা এই যে পিতামাতা প্রচ্ছন্ন পিতামাতা কি ছিল? খাটো ছিল, দুইটাই স্মল টি ছিল। আর এখানে এগুলো কি ছিল? লম্বা ছিল। আর এরা ছিল কি? হেটারোজাইগাস। তাহলে হেটারোজাইগাস হলে দেখো তার দুই ধরনের গ্যামেট পাবো আমরা, ক্যাপিটাল টি এবং স্মল টি। আর এখানে কি পাবো? শুধু স্মল টি। এখন দেখো এই যে এই ক্যাপিটাল টি এর সাথে যদি এই স্মল টির ক্রস হয় তাহলে কি হবে? ক্যাপিটাল টি স্মল টি, তার মানে কি এটা আমরা পাবো লম্বা। আর এখানে স্মল টি এর সাথে স্মল টি হলে এটা আমরা পাবো খাটো। তাইলে দেখো এই যে একটা পাইতেছি লম্বা, একটা পাইতেছি খাটো, তাহলে কি 1:1। তাইলে বোঝা যাচ্ছে যে এই জীবটা হেটারোজাইগাস। এই জীবটা কি? কারণ দুই ধরনের বৈশিষ্ট্যই প্রকাশ পাচ্ছে। কিন্তু এটা যদি হোমোজাইগাস হইতো, অর্থাৎ এটা যদি শুধু ক্যাপিটাল টি হইতো তাহলে এখান থেকে আমরা গ্যামেট পাইতাম শুধু ক্যাপিটাল টি, আর এটা গ্যামেট পাইতাম কি? শুধু স্মল টি। তাহলে দুইটা মিলে কি হইতো? ক্যাপিটাল টি স্মল টি হইতো।
অর্থাৎ সবগুলো লম্বা হইতো, সবগুলো লম্বা হইতো। আবার আমরা যদি এই যে স্মল টি এর সাথে ক্রস করতাম, তাহলে স্মল টি আর এটাও স্মল টি, এখান থেকে স্মল টি দুইটার জন্য একটা গ্যামেট, আর এখান থেকে দুইটার জন্য একটা গ্যামেট, দুইটা মিলে হইতো স্মল টি, অর্থাৎ সবগুলো খাটো পাইতাম। সবগুলো কি পাইতাম? খাটো পাইতাম। তাহলে দেখো, সবগুলো খাটো পাইলে অথবা সবগুলো লম্বা পাইলে বুঝতে হবে যে তোমার F1 এবং F2 জেনারেশনের সদস্যগুলো ছিল হোমোজাইগাস। আর যদি একটা লম্বা একটা খাটো পাও, তাহলে বুঝতে হবে F1 বা F2 জেনারেশনের যেই সদস্যের সাথে ক্রস করছো ওই সদস্যটা হচ্ছে হেটারোজাইগাস, অর্থাৎ বিশুদ্ধ না। হেটারোজাইগাস মানে কি? বিশুদ্ধ না। আর হোমোজাইগাস মানে বিশুদ্ধ। আর ব্যাকক্রস যেটা বলছে, দেখো, ব্যাকক্রস হলো F1 জনুর একটি হেটারোজাইগাস জীবের সাথে পিতৃমাতৃ বংশীয় যে কোনো এক সদস্যের সঙ্গে যদি সংকরায়ন করা হয়, তাহলে সেটাকে বলা হয় ব্যাকক্রস। এই যে যদি এটার সাথে হয়, এটাও ব্যাকক্রস, মানে টেস্ট ক্রসও একটা ব্যাকক্রস, ঠিক আছে? আবার এটার সাথে যদি ক্রস করে, এটাও ব্যাকক্রস। আবার এরা নিজেদের মধ্যে যদি ক্রস করে, সেটাও কি? ব্যাকক্রস। তাহলে এই যে আবার এই সদস্যগুলো যদি পিতামাতার সাথে ক্রস করে, এখানে যে কোনোটা, তাহলে ব্যাকক্রস। মানে পিছন দিকে যায় ক্রস করলেই, পিছন দিকে সন্তান সন্ততি বা তাদের জেনারেশনের সদস্যরা যদি পিতামাতা বা নিজেদের মধ্যে যদি ক্রস করে, সেটাকে বলা হয় কি? ব্যাকক্রস। তাহলে F1 জনুর একটি হেটারোজাইগাস জীবের সাথে পিতৃমাতৃ বংশীয় এক সদস্যের সঙ্গে সংকরায়ন ঘটলে তাকে কি বলা হয়? ব্যাকক্রস বলে। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে সকল টেস্ট ক্রসই ব্যাকক্রস, কিন্তু সকল ব্যাকক্রস টেস্ট ক্রস নয়। তারপর দেখো, দেওয়া আছে জিনোম বা জীবের। জিনোম মানে হলো জিনের ভান্ডার। জিনোম মানে কি? জিনের ভান্ডার। জীবের একটি জনন কোষের ক্রোমোজোমে বিদ্যমান জিনের সমষ্টিকে জিনোম বলে। জীবের একটা ক্রোমোজোমে একটা জনন কোষের, জীবের একটি জনন কোষের মানে শুক্রাণু অথবা ডিম্বাণুর মধ্যে যেই পরিমাণ জিন আছে সেটাকেই বলা হয় জিনোম। এই জন্য বলছে জীবের একটি জনন কোষের ক্রোমোজোমে বিদ্যমান জিনের সমষ্টিকে জিনোম বলে। এরপর দেখো, ম্যান্ডেলের প্রথম সূত্র। আমরা এই যে এইখানে যে ক্রসটা আমরা দেখাইছি, এটা দিয়েই আমরা ম্যান্ডেলের প্রথম সূত্রটা আমরা ব্যাখ্যা করতে পারি। ম্যান্ডেলের প্রথম সূত্র হচ্ছে, সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টর বা জিনগুলি মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে এবং গ্যামেট সৃষ্টির সময় পরস্পর থেকে পৃথক হয়ে ভিন্ন ভিন্ন গ্যামেটে গমন করে। দেখো, এই যে এটা হলো একটা সংকর জীব। এখানে দেখো, এই যে ক্যাপিটাল টিও আছে, স্মল টিও আছে। এই যে এটা হলো ক্যাপিটাল টি লম্বার জন্য দায়ী জিন, আর স্মল টি হলো কি? খাটোর জন্য দায়ী জিন। তাহলে দেখো, বলছে যে সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টর বা জিনগুলি, এই যে দেখো, মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে এবং এই যে এগুলোই তো আবার এখানে ক্রস হয়েছে। এবং এই যে গ্যামেট সৃষ্টির সময় দেখো, এই যে ক্যাপিটাল টিও আলাদা হয়ে গেছে, স্মল টিও আলাদা হয়ে গেছে। গ্যামেট সৃষ্টির সময় পরস্পর থেকে পৃথক হয়ে ভিন্ন ভিন্ন গ্যামেটে, এই যে ক্যাপিটাল টি এক গ্যামেটে আসছে, স্মল টি এক গ্যামেটে আসছে, ভিন্ন ভিন্ন গ্যামেটে গমন করে। তাহলে সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন ফ্যাক্টরগুলি বা জিনগুলি মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে এবং গ্যামেট সৃষ্টির সময় পরস্পর থেকে পৃথক হয়ে ভিন্ন ভিন্ন জনন কোষে বা গ্যামেটে প্রবেশ করে। এটা হলো ম্যান্ডেলের প্রথম সূত্র। ম্যান্ডেলের প্রথম সূত্রের অনুপাত আসবে কত? এই 3:1। 3:1। এখানে বইয়ে যে এক্সাম্পলটা দেওয়া আছে, হচ্ছে কালো বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন, কালো বর্ণের গিনিপিগের জন্য দায়ী জিন হচ্ছে ক্যাপিটাল বি। আর আরেকটা হচ্ছে বাদামি বর্ণের গিনিপিগের জন্য দায়ী জিন হচ্ছে স্মল বি। আমরা জানি যে ক্যাপিটাল বি স্মল বি এর উপরে প্রকট, অর্থাৎ কালোর জন্য দায়ী জিন বাদামির জন্য দায়ী জিনের উপরে প্রকট। এখানে দেখো, P1 এখানে পিতা, আর এটা হচ্ছে মাতা। ফিনোটাইপ হচ্ছে কালো, আর এটার ফিনোটাইপ হচ্ছে বাদামি। আর এখানে জিনোটাইপ হচ্ছে ক্যাপিটাল বি। ম্যান্ডেল বিশুদ্ধ জাত নিয়ে গবেষণা করছে, এই জন্য হোমোজাইগাস। এটা স্মল বি। আর এখানে গ্যামেট আমরা পাবো, এখানে সবগুলো ক্যাপিটাল বি, এখানে সবগুলো স্মল বি। আর F1 প্রজন্মে আমরা পাবো হচ্ছে এই ক্যাপিটাল বি এবং স্মল বি। দেখো, এটা হলো সংকর জীব,
এখানে বিপরীত বৈশিষ্ট্যের জিনগুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করতেছে। এখানে এই ক্যাপিটাল বি যেহেতু স্মল বি এর উপরে প্রকট, এখানে কালো বৈশিষ্ট্যটা প্রকাশিত হবে প্রথম বংশধরে শঙ্কর জীবে এই কালো বৈশিষ্ট্যটা প্রকাশিত হবে এবং এরাই এই F1 এর সদস্যরাই পরবর্তীতে P2 হবে। পুরুষ এবং স্ত্রী সবগুলোই ফিনোটাইপ হলো কালো, সবগুলোর ফিনোটাইপই কালো এবং এগুলোর জিনোটাইপ কি হবে? জিনোটাইপ হবে ক্যাপিটাল বি স্মল বি, কারণ এখানে পুরুষ স্ত্রী সবগুলোর জিনোটাইপ সেম। আর এখানে আমরা গ্যামেট কি পাবো? এখানে গ্যামেট পাবো, একটা পাবো ক্যাপিটাল বি আর একটা পাবো স্মল বি। এখানে গ্যামেট পাবো কি? ক্যাপিটাল বি এবং স্মল বি। এটাকে আমরা এরপরে F2 জেনারেশন পেয়ে যাব, এটার সাথে এটা ক্রস করলে ক্যাপিটাল বি, এটা হলো কি? কালো। আর এখানে ক্যাপিটাল বি স্মল বি, এটাও কি? কালো, কারণ এখানে কালোর জন্য দায়ী জিন হলো প্রকট। এটাও ক্যাপিটাল বি স্মল বি, এটাও কি? কালো। তাহলে কালো পেয়ে গেলাম তিনটা, আর এই স্মল বি এটা হলো বাদামি পেলাম একটা। তাহলে 3:1 অনুপাত, ম্যান্ডেলের প্রথম সূত্রের অনুপাত 3:1। এই ম্যান্ডেলের প্রথম সূত্রকে পৃথকীকরণ সূত্র বা ল অফ সেগ্রেগেশন বলা হয়। তারপরে আজকে আমরা এ পর্যন্তই শেষ করতেছি। আগামী ক্লাসে এরপর থেকে আলোচনা হবে। আল্লাহ হাফিজ।